আমি অসুস্থ, এটা কি তোদের মাথায় আছে? থাকলে নিশ্চয়ই এই অবস্থায় আমাকে টেনশনে রেখে ইচ্ছাকৃত ঝামেলায় জড়াতিস না। অন্তত একটু স্বস্তি আর শান্তিতে থাকতে দিতিস আমায়। বাই দা ওয়ে, ওকে দেখাও। ইভান করলো আরেক গাধামি। সামনে না তাকিয়ে নিভানের কথার ধরন দেখে তড়িঘড়ি ব্যাক ক্যামেরা অন করলো। ফোনটা সরাসরি উঁচু করে পুকুর পাড়ের দিকে তাক করতে তার চোখো চরক গাছ। থতমত খেয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই নিভানকে শান্ত নজরে নিষ্পলক সেদিকে তাকিয়ে থাকতে দেখে আত্মাটা ইয়ানাফসি করা শুরু করলো। দম আটকে এলো। হতভম্ব নজর একবার পুকুরের শান বাঁধানো ঘাটে বসার জায়গায় তো একবার ফোনের স্ক্রিনে নিভানের মুখের দিকে ঘুরতে ফিরতে লাগলো। আজ তার দ্বারা শুধুই ব্লান্ডার হয়ে যাচ্ছে। দাদা ভাইয়ের অতি শান্ত নজর কঠিন শিথিল মুখায়ব পাক্কা কালবৈশাখী ঝড়ের আগমন বার্তার পূর্বাভাস দিচ্ছে। উফ, কি যে লেখা আছে কপালে কে জানে। ধরফরানো মনে শুধু একটাই বাক্য আওড়ালো, আল্লাহ মাবুদ রক্ষা করো। কৌরির ফোনটা প্রায়শই নাফিমের হাতে দেখা যায়। সেদিন রাতেও ড্রয়িং রুমে বসে কৌরির ফোনটা নিয়ে গেম খেলছিল নাফিম। আশেপাশে কেউ ছিল না, শুধু ডাইনিং টেবিলে প্রতিদিনের ন্যায় খাবার সাজাচ্ছিলেন তিন নারী, যাদের খেয়াল ড্রয়িং রুমে ছিল না। নিভান গিয়ে বসেছিল নাফিমের পাশে। বরাবরের মতোই নিভানকে দেখে দ্বিধান্বিত হয়ে ভয়ে গেম খেলা ছেড়ে ফোনটা তার দিকে এগিয়ে দিয়েছিল নাফিম। প্রথমে ভেবেছিল ফোনটা নেবে না, নাফিমকে খেলতে বলবে, কিন্তু তারপর কিছু একটা ভেবে ফোনটা নিয়েছিল নিভান। নাফিম চলে যেতেই ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে রেকর্ড অ্যাপসের মধ্যে হাত লেগে ঢুকে গিয়েছিল। বেশ অনেকগুলো রেকর্ড, বেশিরভাগই বিথি বলে নামে সেভ করা সেই মেয়েটার সাথে কথোপকথনের রেকর্ড। রেকর্ডিং অ্যাপস থেকে চলে আসতে গিয়ে আবারও হাত লেগে রেকর্ড ওপেন হয়ে যায়। ওটাই হয়তো সেদিনের শেষ কথা ছিল। তারপর আর কারোর সাথে কথা হয়নি, যার কারণে রেকর্ডের তালিকায় প্রথম ওই রেকর্ডটা থাকায় অনিচ্ছুক সত্ত্বে জানতে পেরেছিল বিথি আর কৌরির মধ্যে হওয়া কথাগুলো, বিধির উপদেশমূলক বাণীগুলো। সেখানে আরও রেকর্ড ছিল। কৌতূহল জাগলেও শোনেনি নিভান। ওটুকু শুনে নিভানের মনে হয়েছিল ও মেয়েটার স্বাধীনতা হরণ করছে, মেয়েটার প্রতি এক্সট্রা লেভেলের পজিটিভ হয়ে পড়ছে সে। তাই বলে এভাবে অন্য গোপনীয়তা হরণ করার বিষয়টা অতিরিক্ত। সেরকমই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নাহিদের ভালো হয়ে যাওয়ার বিষয়টা সম্পর্কেও জানতে পেরেছিল সে। তবে সেদিন নিজে থেকে শোনেনি। নাফিম ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল আর কিছু একটা শুনছিল। সে পাশে এসে বসতে কথাগুলো শুনেছিল। বাচ্চা মন হয়তো কৌতূহল বশত শুনছিল কি রেকর্ড আছে বা গান টান আছে নাকি কিছু। আর তাকে পাশে বসতে দেখে বরাবরের মতো ফোনটা রেখে দৌড় দিয়েছিল। তবে নাফিম ফোন রেখে গেলে রেকর্ড বন্ধ করেনি নিভান। সেদিন ইচ্ছাকৃতভাবে রেকর্ডটা মনোযোগ দিয়ে শুনেছিল। একবার নয় দুবার খুব মনোযোগ দিয়ে শুনেছিল। আর সেদিন মনে গেঁথে গিয়েছিল অজানা আশঙ্কা। তবে সেদিন রেকর্ড শোনার পর রেকর্ডগুলো ডিলিট করে দিয়েছিল নিভান, সাথে রেকর্ড অপশনও অফ করে দিয়েছিল। প্রায়শই নাফিমের হাতে ফোন থাকে, মেয়েটার তার সাথেও মাঝে মধ্যে কথা হয়, বিষয়টা ভালো দেখায় না। সেদিন থেকে মনটা কৌরিকে নিয়ে অদ্ভুত এক আশঙ্কায় কুঁকড়ে আছে। কোনোভাবে কৌরিকে যদি হারিয়ে ফেলে এমন শঙ্কা মনের কোণে কোথাও একটা এটে খুঁতখুত কাজ করছিল। আর সেই শঙ্কা থেকে আজ হাফিজ ভাইকে না যেতে দিয়ে কৌরির সাথে এক্সট্রা সতর্কতা স্বরূপ ইভানকে পাঠালো। তাতে হলোটা কি? ইভানকে বারবার বলে সতর্ক করে দেওয়া সত্ত্বেও ইভান তো সেই ব্লান্ডারটাই করলো। যে দৃশ্যাবলী মনে মনে দৃশ্যমান করতেও মনকে কখনো প্রশ্রয় দেয়নি, দিতে চায়নি নিভান, সেই দৃশ্যই কি পরিতৃপ্ত করে দিল না তাকে? মনকে কিভাবে ওই দৃশ্যাবলী দেখার পর ক্রোধে জ্বলে ওঠা আগুনের অনল থেকে রক্ষা করবে? কি করে নিজেকে ঠান্ডা করবে সে? উফ, কৌরি। দাদা ভাই প্লিজ, ওরা শুধু কথা বলছে। ওরা ভাই বোন ভালো মন্দ কথা বলতেই পারে, প্লিজ উল্টোপাল্টা ভেবে কিচ্ছু করবে না। প্লিজ দাদা ভাই, আমার রিকোয়েস্ট, প্লিজ প্লিজ। তুমি অসুস্থ, প্লিজ দাদা ভাই। মৃদু হাসল নিভান। কি ঠান্ডা ভয়ঙ্কর তাচ্ছিল্যময় হাসি। ইভানের বুক কেঁপে উঠল। সে নিশ্চিত সেদিনের মতো আজও দাদাভাই একটা অঘটন ঘটাবে। তন্মধ্যে নিভান শীতল মার্জিত গলায় বলল, এত সুন্দর দৃশ্য দেখার জন্য ওর সাথে আমি তোকে পাঠিয়েছিলাম ইভান। ওরা দুজনে নির্জন পুকুর পাড়ে বসে গল্প করবে আর আমি দুনয়ন তৃপ্তি ভরে দেখবো ওদেরকে। মার্জিত কথাগুলো মোটেও নিভানের ঠান্ডা গলায় ঠিক লাগলো না। ইভানের কি করবে কি বলবে ভেবে উঠতে পারল না। কেমন পাগল পাগল লাগলো। সত্যি তো দাদাভাই তাকে বিশ্বাস করে পাঠিয়েছিল। সেই ভরসা বিশ্বাসের মর্যাদা কি রাখতে পেরেছে সে? পারেনি তো। মুহূর্তে মুখটা ছোট হয়ে গেল তার। দুর্বল নমনীয় গলায় অপরাধীর ন্যায় মুখ করে বলল, সরি দাদা ভাই। বাড়িতে আসছিস কখন? নিভানের ঠান্ডা গলার বার্তা প্রশ্ন নয় উত্তর বলে দিচ্ছে। আর এক মুহূর্ত নয়, এক্ষুনি চলে আসবি। অথচ এখন কোনো মতেও যাওয়া সম্ভব নয়। কৌরির দাদিয়াপা রান্নাবান্নার বিশেষ আয়োজনে নেমেছে। প্রিয় নাতনিটাকে অনেকদিন পর কাছে পেয়েছে বলে কথা। সেই মানুষটাকে এখন কি বলে উপেক্ষা করে বাড়িতে যাবার কথা বলবে সে? ভেতরে ভেতরে ভীষণ অসহায় বোধ করল ইভান। কণ্ঠে ফুটে উঠল সে অসহায়ত্ব। প্লিজ দাদা ভাই, একটু বুঝতে চেষ্টা করো। এখন আসা সম্ভব নয়।
কি করে আসবো? এই যে আজ আমি অফিসে মৃদুল ড্রাইভ করে নিয়ে এসেছে, এখন বল তবে তুই কি চাস? এই অবস্থায় আমি ড্রাইভ করে আবারও উল্টোপাল্টা কিছু ঘটিয়ে হসপিটালে পড়ে থাকি। এবার মনে কর হাত বেশি ফিরলাম না আমি। দুর্বল জায়গায় আঘাত। মুখটা আরো অসহায় দেখালো ইভানের। কণ্ঠস্বর আগের ন্যায় দুর্বল নমনীয় রেখে বলল, কেন পাগলামি করছো? তুমি এমনটা ছিলে না দাদা ভাই, এমনটা তোমার কাছে কাম্য নয়। এবার আর নিজের ভিতরের ক্রোধটাকে চাপিয়ে রাখতে পারল না নিভান। এত সময় বহুত চেষ্টা করেছে, তবে আর অনড় থাকতে পারল না। টেবিলের উপরের ফুলদানিটা মুহূর্তেই হাতে নিয়ে ছুঁড়ে ফেললো। টেবিলের সরাসরি কাচের দরজায় গিয়ে সেটা করাঘাত করলো। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। সেই চূর্ণ বিচূর্ণ কাছে টুকরো টুকরো শব্দে অফিস কক্ষ যেন মৃদু ভূমিকম্প বয়ে গেল। শব্দ ছড়িয়ে পড়ল অফিস কক্ষের বাইরে স্টাফ কক্ষেও। সবার নজর প্রশ্নাতীত হলো। তবুও সাহস যুগিয়ে কেউ প্রশ্ন করতে এলো না, শুধু ক্ষণে ক্ষণে সেদিকে নজর দিল। তত সময় নিভানের ক্রোধিত কণ্ঠস্বর বজ্র গলা নিল, এই তোরা কি বাধ্য করছিস না আমাকে এমনটা করতে ইভান? ওই ছেলেটার জন্য মেয়েটা সবকিছু থাকা সত্ত্বেও বাবার মৃত্যুর দিনে বাড়ি ছাড়তে হয় তাকে, অন্যের আশ্রিতা হয়ে থাকতে হচ্ছে। বিষয়টা নিশ্চয়ই তোর অজানা নয়। আর না, নেহাতেই ছোটোখাটো কোনো কারণে বাড়ি ছাড়া হতে হয়েছে তাকে বলে তোর মনে হয়? বিশ্বাসটা কোন পর্যায়ে গেলে তাকে বাড়ি ছাড়তে হয় সেটা নিশ্চয়ই তোর আন্দাজ আছে। কোথায় বসে আন্দাজ? তবু ওখানে সব বুঝে ওকে ওখানে নিয়ে গেলি। ও তো আবদার জুড়বে, ওর সব কিছু ওখানেই। তুই কেন বুঝলি না? ওই ছেলেটাকে বিশ্বাস করে তার কোথায় তুই ওকে বাড়ি নিয়ে গেলি কেন? আর ওর বিবেকবোধ দেখ, দিব্যি কি সুন্দর প্রকৃতি বিলাস করছে ম্যাডাম। তাও আবার সেই ছেলেটার সাথে যে মাত্র ওর জীবনে দুঃস্বপ্ন। আশ্চর্য হচ্ছে আমি, শুধু ওর আমাদের সমস্যা। ওকে কাছে পেলে। কথা শেষ করলো না নিভান। দাঁতে দাঁত চেপে পাকি কথা গিলে ফেললো। ছোট ভাইয়ের সামনে তার প্রকাশ করতে চাইলো না। ফের কিছুটা সময় নিয়ে শান্ত গলায় বলল, ফোন ওর কাছে দে। বকাগুলো নীরবে হজম করলেও কৌরিকে চাইতেই চোখ বড় বড় হয়ে গেল ইভানের। কৌরিকেও বকবে নাকি? বকারিত কথা, যে কাণ্ড ঘটিয়েছে মেয়েটা। কি দরকার ছিল এত সুন্দর ঘটা করে বসে ওই খাটাসটার সাথে কথা বলার? আচ্ছা, কৌরি যে মেয়ে, এমন ঘটা করে কথা বলার তো নয়। পরীক্ষার কেন্দ্র ছেলেটাকে দেখেও তো কথা বলেনি সে। এমনকি বাড়িতে আসার পথে ভুলেও ছেলেটার দিকে নজর দেয়নি, কথা তো দূর। তবে এখন এত ঘটা করে কথা বলছে কেন? যাই হোক, দাদা ভাইয়ের এখন কৌরির সাথে কথা বলতে দেওয়া যাবে না, না হলে আরেক কেলেঙ্কারি বেঁধে যাবে। আর সেই কেলেঙ্কারির কারণ ধরে যদি কৌরিকে আর ও বাড়িতে না পাঠাতে রাজি হয়, তবে এদিকে দাদাভাইকে ঠান্ডা করবে কি করে? অসহায় নজরে আকাশের পানে তাকালো ইভান। ফের অসহায় কণ্ঠে মিনমিন করে বলল, ইয়া আল্লাহ মাবুদ, রক্ষা করো। কি হলো? ফোন ওর কাছে দে। ইভান পড়ল পিপাকে। তবুও আরেকবার রোধ করার চেষ্টা করে বলল, পরে কথা বললে হবে না? পরে কথা বলে নিও। ইভান। কলিজা মোচড় দেওয়ার মতো শীতল ডাকটা শুনে তড়িঘড়ি করে ইভান ফের বলল, প্লিজ দাদা ভাই, মেয়েটাকে বকো না। আমার দোষ, আমায় যা বলার বলো। ও বাড়িতে এসে ভীষণ খুশি। আমি এতটা উচ্ছল ওকে ও বাড়িতে কখনো দেখিনি। আগুনে এই ঘি ঢাকার মতো কাজ করলো ইভানের বলা বাক্যগুলো। ইভান তখনও বুঝতে পারেনি সে আরো একটা ব্লান্ডার করে ফেলেছে। ইভানের তাচ্ছিল্যময় ঠান্ডা গলার উত্তর পেতে নিজের গালে কষে দু চারটা চর অনায়াসে মারতে ইচ্ছা হলো তার। সে তো দেখতে পাচ্ছে তিনি বাড়িতে গিয়ে আপন মানুষদের পেয়ে কত আনন্দিত উচ্ছ্বসিত। প্রায় 3 মাসের মতো নিজ বাড়ি থেকে বিচ্ছিন্ন কৌরি, অথচ এ বাড়িতে আসার পর মনে হচ্ছে 3 মাস নয়, কত যুগ সে এ বাড়ি থেকে দূরে। পরিচিত একই ঘরবাড়ি, আগান বাগান, পুকুরঘাট, অথচ সবটাই যেন কৌরির চোখে নতুন লাগছে। পরীক্ষার কেন্দ্রে বিথির সাথে দেখা হলেও পরীক্ষা দিয়ে কোনো মতে বাড়িতে গিয়ে মেয়েটা আবারও চলে এসেছে তার এখানে। কত কথা, কত গল্প, কত মন খারাপ হলো এই কয়েক ঘন্টার মধ্যে। কৌরির মনে হলো মেয়েটা কত কথা জমে রেখেছে তার জন্যে। একসাথে নিজের ঘরে বসে গল্প করছিল কৌরি আর বিথি। দুপুর গড়িয়ে বিকেলে আভা ছাড়তেই দুজনে কৌরিদের মুখোমুখি শান বাঁধানো ঘাটটায় গিয়ে বসেছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে বিথি উঠে গিয়েছে ওয়াশরুমে, আর বিথির ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিল কৌরি। হঠাৎ অনুভব করলো তার মুখোমুখি শান বাঁধানো বসার জায়গাটা দখল করে নিয়েছে কেউ। মুখ উঁচু করে তাকাতে আগে সে উগ্র লাল চোখের চাহনি, নেশাখোর টাইপের ছন্নছাড়া চেহারা কিছুই নজরে এলো না কৌরির। সেখানটায় শান্ত নজর আর সুদর্শন মুখটা নজরে পড়ল কৌরির। যে উগ্র ছেলেটার জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, সেই ছেলেটা কি এই? হঠাৎ মেলাতে পারল না কৌরি। তবুও মনে মনে শঙ্কিত হলো, ছেলেটা এখানে এসেছে কেন? কেমন আছিস? গলা সেই একগুয়ে উচ্চ স্বরটাও বিলীন, কি নম্রভাব সেখানে। তার আলাপনের উত্তর দেওয়া উচিত কি উচিত অনুচিত খুব একটা ভাবা প্রয়োজন মনে করল না কৌরি। শুধু গাঢ় হয়ে বসে রইল।
সেদিন যখন সব সীমা পার করে তার সাথে নরপিশাচের মতো আচরণ করেছিল, তাকে বাজে উদ্দেশ্যে ছুতে চেয়েছিল ছেলেটা, তারপর থেকে এই ছেলেটার সাথে কথা বলা তো দূর, ঘৃণার মুখটার দর্শন করার ইচ্ছেও করে না কৌরির। আর যার জন্যে বাবার মৃত্যুর শোকটাও ঠিকভাবে পালন করতে পারেনি, বাড়ি ছাড়া হতে হলো তাকে। সেই ছেলেটার কথার উত্তর দেওয়ার বিশেষ প্রয়োজন আছে বলে মনে করে না কৌরি। কথাই বলতে চায় না সে। সামনের ছেলেটা বুঝি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারলো। অপরাধবোধটা যেন ধিকে ধিকে জ্বলল বুকের ভিতর। কৌরিকে পাওয়ার ইচ্ছে সেই ছোটবেলা থেকে। সেখানে কৌরির সাথে ওই বাজে নোংরা আচরণটা সে করতে চায়নি, আগেও করতে চায়নি, সেদিনও করতে চায়নি, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে তাদের কথা শুনতে বাধ্য হয়েছে। বলা বাহুল্য, তখন বন্ধুদের পরামর্শটা তার কাছে যথাযথ মনে হয়েছিল। শুধু তখন নয়, তখনকার সব পরামর্শই তার কাছে যথাযথ মনে হতো, যা এখন আফসোস হয়ে দাঁড়িয়েছে, তাকে অপরাধবোধে ভোগায়। আর সবচেয়ে বড় আফসোস এটাই, সেই বুঝল সে তবে কৌরিকে হাতছাড়া করার পর। এটা যদি কয়েক বছর আগে বুঝতো, তবে কৌরিকে মনে হয় হারাতে হতো না তাকে। জোর করে গুন্ডামি করে ভয় দেখিয়ে শাসিয়ে যে আর যাই হোক মনের মানুষের ভালোবাসা হোক বা তাকে আদায় করা সম্ভব নয়, তা এখন হাড়ে হাড়ে অনুভব করছে। সত্যি কি কৌরি শুধু তার আফসোস হয়ে থাকবে? মুহূর্তে পিছনে করা অপরাধমূলক উগ্র আচরণগুলো দুনয়নে ভেসে উঠল। তার ছেলের মৃদু হেসে অপরাধ বোধে মাথা নিচু করে নিল সে। মন বলল, হয়তো আফসোস হয়েই থাকবে কৌরি তার, তবে স্বীকারোক্তি তো তাকেই জানাতেই হবে। বড় চাচা আর তোর সাথে এ যাবৎ কালের আমার করা সকল অন্যায় আচরণের অপরাধী আমি। জানি ক্ষমার অযোগ্য নয়, তবুও ক্ষমা করিস আমায়। আমি আমার করা আচরণের জন্য অন্যকে দায়ী করতে চাই না, তবু বলছি আমি ইচ্ছাকৃতভাবে তোর সাথে বা বড় চাচার সাথে ওই অন্যায়মূলক উগ্র আচরণগুলো করিনি, করতে চাইনি, চাইওনি। আর না সেদিন তোকে বাজেভাবে ছুঁতে চেয়েছিলাম। আমার সব কিছু খারাপ আমি জানি, কিন্তু তোকে বাজেভাবে ছুঁতে চাওয়ার মানসিকতা আমি কখনো পোষণ করিনি। বিশ্বাস কর, শুধু বন্ধুদের দেওয়া পরামর্শ অনুযায়ী ভয় দেখাতে চেয়েছিলাম। ওরা বলেছিল আমার দ্বারা তুই কলঙ্কিনী হলে তুইও বাধ্য হবি আমার হতে, আর চাচাও বাধ্য হবে তোকে আমার সাথে বিয়ে দিতে। আমি তোকে পাওয়ার লোভে ওদের পরামর্শ নিয়েছিলাম, আর সেই পরামর্শে যে তোকে একেবারে হারিয়ে ফেলবো তা তখন বুঝিনি। দোষ আমার নয়, বলছি না, দোষ পুরো আমার। অন্যায় করেছি, বাজে আচরণ করেছি, কিন্তু তোকে পাওয়ার আগ্রহটা আমার কোনো কালেও মিথ্যা ছিল না। ফুল, শুধু পন্থা অনুসরণ করাগুলো ভুল ছিল। যদিও সেই ভুলের মাসুল মনে হয় তোর বোঝা ঘৃণার অনল নিয়ে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত বয়ে যেতে হবে। আমি রাজি বইতে, তবুও বলবো ক্ষমা করিস আমায়। তোর জীবনের সকল খারাপ পরিস্থিতিগুলো ক্রিয়েট করার জন্য দায়ী আমি। পারলে সত্যি আমাকে ক্ষমা করে দিস। মাথা উঁচু করল নাহিদ। কৌরির অবিশ্বাস্য নজরে নজর রাখল সে। ওই নজরে তার জন্য দ্বিধা, সংশয়, অবিশ্বাস, ঘৃণা সব যেন স্পষ্ট। হয়তো তার কথাগুলো বিশ্বাস করতে পারছে না বা চাইছে না মেয়েটা। অবিশ্বাস্য। শুভ্র মুখখানা কি মায়াময়, এই মায়ায় তো ডুবেছিল সে। আর তার জন্য কত পাগলামি, কত উগ্রতামি করলই না জীবনে সে, অথচ ক্ষতি ছাড়া ভালো কিছু হলো না। ভুলটা তো অবশ্যই তারই ছিল। দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ভিতরে পুড়তে থাকা সবচেয়ে জঘন্যতম অপরাধের স্বীকারোক্তি জানিয়ে পুনরায় আওড়ালো, আমাকে অবিশ্বাস কর, পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে ভাব, তবুও এটুকু অন্তত বিশ্বাস কর আমি সেদিন তোকে বাজেভাবে ছুঁতে চাইনি। ফুল, শুধু আমার করে পাওয়ার জন্য ভয় দেখাতে চেয়েছিলাম। আবারও একই বিষয় সাফাই। কৌরির অবিশ্বাস্য পলক্ষীন নজর এবার এলোমেলো হলো। দৃঢ়কণ্ঠে শক্ত গলায় একটাই বাক্য ছুড়ল, আমি কিচ্ছু শুনতে চাই না, জানতেও চাই না, আপনি চলে যান। আর দ্বিতীয়ত, আপনি কখনো আমাকে ফুল নামে রাখবেন না। ওটা শুধু বাবার মুখেই বানাতো, আর কারো মুখে নয়। আপনার মুখে তো একদমই নয়। এলোমেলো হাসলো নাহিদ। তবুও মেয়েটা কথা বলছে, এই শান্তি। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। তন্মধ্যে সেখানে হাজির হলো ইভান। তাকে দেখে তড়িঘড়ি করে করিও উঠে দাঁড়ালো। কিছু প্রয়োজন পড়ল কিনা সেটা খেয়াল করে ও নিজের কথা শেষ করতে নাহিদ বলল, যদিও তোর কাছে আমি বিশ্বাসযোগ্য মানুষ নই, তবু বিশ্বাস করতে বলছি।
আমাকে। আমার দ্বারা আর কখনো তোর ক্ষতি হবে না, আল্লাহ প্রমিস। তাই বলছি, এত কষ্ট করে শহর থেকে এখানে এসে পরীক্ষা না দিয়ে বাড়ি থেকে পরীক্ষা দে, ঝামেলা কষ্ট দুটোই রক্ষা হবে। তারপর না হয় আবার শহরে চলে যাস। আবার শহরে চলে যাস কথাটা মুখ আওড়াতে চাইল না, তবুও বুকের ভিতরে ব্যথা দমিয়ে কথাটা বলতে হলো নাহিদকে। ফের ইভানের দিকে তাকিয়ে সৌজন্য হেসে চলে গেল সে। ইভানের অসহায় নজর আরো অসহায় হয়ে ধরা দিল। ফোনে তখনও অডিও কলে নিভান। নিশ্চয়ই সব শুনেছে, এবার কি হবে? নাহিদ চলে যেতেই কৌরির খেয়ালি নজর ইভানের মুখে মনোবেশিত হলো। ইভানকে তার দিকে কেমন করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল তার। সহসাই প্রশ্ন করলো। কিছু লাগবে ভাইয়া আপনার? সহসা ফোন এগিয়ে দিল ইভান। অসহায় মুখ, কাচুমাচু নজর, দুর্বল গলায় বলল, ফোন ধরো, কথা বলো। কে প্রশ্ন করে হাত বাড়িয়ে ফোনটা নিল কৌরি। ইভান তার প্রশ্নের উত্তর না দিয়ে হাত পা ছড়িয়ে গায়ে লিয়ে শান বাঁধানো বসার জায়গায় বসে পড়ল। এবার কৌরির পালা। ইভানকে উত্তর না দিতে দেখে ফোনটা কানে নিল কৌরি। সকাল থেকে ফোন দিয়ে তন্ময়ী আপু, মৌনতা, মান্যতা আপু, ছোট মা, বড় মা জ্বালিয়ে দিচ্ছে। এখানে যেন না থাকা হয়, তাড়াতাড়ি চলে আসি যেন। সেরকম তাদেরই কারো কল হবে মনে করে ফোনটা কানে তুলল সে। সময় যেতেই ওপাশ থেকে শুধু ঘন নিঃশ্বাসের আওয়াজটা আসতেই চমকে ইভানের মুখের দিকে তাকালো। ইভান যেন অপেক্ষায় ছিল। সে তাকাতেই চোখ দিয়ে ইশারা করলো, তুমি যাকে ভাবছো সেই। সহসা হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে গেল তার। চোখের আকার ছাড়ালো দ্বিগুণ। মুহূর্তেই ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর আর অতি শীতল কণ্ঠের কঠিন বার্তা। কার অনুমতি নিয়ে তুমি ও বাড়িতে গেছো? আবার থাকার চিন্তা ভাবনা করে ফেলেছো? আজ প্রায় 5 দিনের মতো মানুষটা তার সাথে ইচ্ছে করে কথা বলে না। আজ তার পরীক্ষা এটা জেনেও একবারও তাকে দোয়া জানানোর প্রয়োজন মনে করলো না। আর না কথা বলার, এখন আসছে কৈফিয়ত নিতে। সূক্ষ্ম এক অভিমান জমেছিল কৌরির মনে। সেই অভিমান থেকে সহসা উত্তর দিল, এটা আমার বাড়ি, এখানে আসতে অনুমতি কেন লাগবে? আর এখানে থাকার চিন্তা ভাবনা কি? এখানেই থাকার কথা ছিল আর এখানেই থাকার অধিকার আমার। ওটা তোমার বাড়ি নয়, ওটা তোমার বাবার বাড়ি। সমান কথা, বাবার মানে আমার। আর দ্বিতীয়ত, বাবার আর কোনো সন্তান নেই, তার মানে এটা এখন আমারই বাড়ি। তাই এখানে থাকার সম্পূর্ণ অধিকার আছে আমার। বাহ, কৌড়ি তো দেখে উড়ে বেড়াচ্ছে। তাই ইন্ধন যোগাচ্ছে কে? তোমার এই সো কল্ড উগ্রবাজে সবের ভাই? তা থেকে যাও তবে তার কথায়। থাকবে? এত শান্ত আর স্বাভাবিক কণ্ঠ। কৌরি উত্তর দিতে ভুলে গেল। মূলত সাহস জুগিয়ে উত্তর গুছিয়ে বলতে পারল না একটা শব্দ। কেমন ওপাশের মানুষটার গলা অতি স্বাভাবিকের মধ্যেও অস্বাভাবিক ঠেকলো তার কাছে। একটু নয়, অনেকখানি অদ্ভুত অস্বাভাবিক ঠেকলো। বলছো না যে থাকবে? প্রশ্নের প্রেক্ষিতে জবাব যেন সহসাই মুখ থেকে বেরিয়ে এলো কৌরির। থাকলে অসুবিধা কোথায়? আগুনের ফুলকির ন্যায় দরদরিয়ে ঝলসানো মেজাজে ঘি ঢেলে দিল যেন কৌরি। মুহূর্তেই তার বহিঃপ্রকাশ ঘটল। নিভান কি ভাঙলো বুঝতে পারল না কৌরি। তবে তীব্র ঝনঝন শব্দ, কানের তালা ছুটে যাওয়ার উপক্রম হলো তার। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। ভয়ে মাথা থেকে পা অব্দি শিউরে উঠল তার। কথা বলতে বলতে ইভানের থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে সে। তবুও তার চোখ মুখ খিচে না দেখে ইভান বেশ বুঝতে পারল ফোনের ওপাশের মানুষটা কেঁপেছে ভীষণ। আর তার পার্শ্ব প্রতিক্রিয়া চলছে। খারাপ লাগলো ভীষণ, তবে করার কিচ্ছু নেই। ফোনের ওপাশের মানুষটা তখন তীব্র রাগে অন্ধ। রাগে বজ্র কণ্ঠে বার্তা ছুড়ল, থাকলে অসুবিধা কোথায়? এই অসুবিধা কোথায় তুমি জানো না? জেনে বুঝে কি করে জিজ্ঞাসা করতে পারো? থাকলে অসুবিধা কোথায়? আর ওই উগ্র বাজে ছেলের সাথে বসে খোঁজ গল্প কি করে মেতে আসো তুমি? তাকে বিশ্বাস করে তুমি ও বাড়িতে গেছো, আবার তার পরামর্শ অনুযায়ী থাকতে চাইছো, আবার বলছো থাকলে অসুবিধা কোথায়? আমার কথা কি একবার মনে হয় না তোমার? তীব্র ক্রোধ, সেদিনের মতো কি ভয়ঙ্কর রাগ কাণ্ড তাকে ঘিরে। এই লোকটা কি পাগল হলো? উফ! কণ্ঠ নমনীয় হলো এবার কৌরির। কোমল গলায় বলল, প্লিজ, আপনি অসুস্থ, পাগলামো করবেন না। আমি অসুস্থ এটা তোমার খেয়ালে আছে? খেয়ালে আছে বলেছি কোনো? আমি মানুষটা তোমার মনে হয় বলে তো আমার মনে হয় না। তার ভালো মন্দর খেয়াল ধ্যান তোমার থাকবে এটা আশা করা অনুচিত। প্লিজ। তুমি আমাকে না জানিয়ে কেন গেলে ও বাড়িতে গৌরী? তাও আবার ওই ছেলেটার কথায়? আমি কারো কথা এ বাড়িতে আসিনি। এটা আমার জন্মস্থান। এখানে আমার টান, মায়া, ভালোবাসা সবকিছু এখানে। আমি সেই টানেই এসেছি। আর দাদি আপার কথা কি করে ফেলতাম? আর আমি কারোর সাথে খোশ গল্পে মেতে থাকিনি। উনি এসেছিলেন কথা বলতে, বলেছেন, আমি শুনেছি। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি, ব্যাস চলে গেছেন। কৌরির কথার ধরন বুঝে নিভান বুঝি একটু শান্ত হলো। তীব্র আক্রোশে ফেটে পড়া কণ্ঠ এবার দুর্বল হলো। অ্যাক্সিডেন্টে মাথার ছেঁড়া কাটাযুক্ত জায়গা ঝিমঝিম করে উঠল।
চেয়ারে গায়ে লিয়ে চোখ বুজে দুর্বল গলায় বলল, চলে এসো গৌরী। এই ডাক, এই আহ্বান ফিরিয়ে দেওয়া যায় নাকি ফিরিয়ে দেওয়া সম্ভব? কি করবে সে এখন? এদিকে দাদি আপাকেও কি বলবে, আবার এই মানুষটাকে কি করে না বলবে? তবুও অবুঝের মতো বলল, এখন কিভাবে সম্ভব? গৌরী, কি অদ্ভুত ডাক! পৃথিবীর সমস্ত মোহমায়া যেন এই ডাকে কেটে গিয়ে শুধু এই মানুষটার সম্মোহনী ডাকে মন তলিয়ে যায়। এই ডাকের অর্থ তার কাছে সহজ সরল আবদারের প্রার্থনা, চলে এসো গৌরী। অসহায় হলো স্বর বলল, আমি দাদু আপাকে কি বলবো? জানি না, শুধু যত দ্রুত সম্ভব চলে এসো। বিকজ আই ফিল ইনসিকিউর অ্যাবাউট ইউ। প্লিজ গৌরী, চলে এসো। মধুময় আহ্বানে পিষ্ট হলো গৌরীর মন, তবুও কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, পাগল হয়েছেন? অদ্ভুত ক্লান্ত হাসলো নিভান। এখনো চেয়ারে গা এলিয়ে চোখ বুজে আছে সে। মাথার ঝিমঝিম ব্যথাটা যেন ধীরে ধীরে বাড়ছে। মাথায় বাম হাতটা চেপে ধরল সে। ফের খুব স্বাভাবিক সহজ গলায় বলল, তুমি আমার কাছে আসতে যত দেরি করবে, পাগল হওয়ার মাত্রা তত সীমা ছাড়াবে। আল্লাহ হাফিজ গৌরী। ফোন কেটে দিল নিভান। বুঝতে পেরেও কানে ফোন নিয়ে হতভম্ব হয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলো গৌরী। ফের বিথি এসে ডাকতেই নড়ে চড়ে দাঁড়ালো সে। ধীর পায়ে এগুলো ইভানের দিকে। গভীর ভাবনায় ডুবে আছে, এমনভাবে পুকুরের দিকে নিটল চোখে তাকিয়েই আছে ইভান। কাছে গিয়েও সাড়া পাওয়া গেল না, তাই কৌরিকে ডাকতে হলো তাকে। সে ফিরতেই তার পানে কেমন অসহায় হয়ে তাকালো কৌরি। ইভান ব্যাপারটা বুঝতে পেরে কৌরির যে অসহায় চাহনি ফেললো তার দিকে। দুজনের একটাই ভাবনা, কি করবে এখন, কোন দিকে যাবে। রাত প্রায় 12টার দিকে বাড়ি ফিরল ইভান আর কৌরি। সাথে কৌরির দাদি আপাকেও নিয়ে এসেছে। ভদ্রমহিলা নিজেও আসতে চাননি এবং তাদেরকেও আসতে দিতে চাননি। কত আয়োজন করেছিলেন, সেসব সব কিছু ফেলে চলে আসতে হয়েছে। আর তার জন্য ইভানকে কত কিছু বলে ওনাকে ম্যানেজ করে তারপর ওনাকে সহ তারা আসতে পেরেছে। বাবাকেও উকিল ধরেছিল। বাবা না হলে ওনাকে নিয়ে আসা তো সম্ভবই হতো না। সাথে নিজেদেরও আসা হতো না, তাতে মহাপ্রলয় বয়ে যেত। উফ, একেই বলে বুঝি প্রেমিক। রুমে ঢুকতেই তন্ময়ীকে দেখে মিষ্টি হেসে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকলো। সারাদিনের জার্নি, সমস্ত শরীর যেন অস্বস্তিতে ডুবে আছে। গোসল সেরে ফ্রেশ হওয়া খুব প্রয়োজন। যদিও কৌরিদের বাড়িতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার কাজটা সেরেছিল, সারাদিনে একই পোশাকে জড়িয়ে থাকা শরীরে অস্বস্তি কি আর তাতে কমে? তাই বাড়িতে ঢুকতে আগে মনে হচ্ছে গোসল সেরে শরীরের ভিতরকার বাহিরটাকে স্বস্তি শান্তি দেওয়া উচিত। ওয়াশরুমে ঢোকার আগে তন্ময়ীকে বলল, তনু প্লিজ আমার পরিহিত পোশাকগুলো দিও। তন্ময়ী তৎক্ষণাৎ ওয়ার্ড্রপ থেকে বের করে বাসায় পরার জন্য ট্রাউজার আর টি শার্ট এগিয়ে দিল। এত দ্রুত? ইভান একটু অবাকই হলো। যদিও সম্পর্ক তাদের বেশ সহজ হয়েছে, তবুও এতটা নয়। তন্ময়ী সবসময় তার থেকে দূরে দূরে থাকা ট্রাই করে, যদিও কথা হয়, রাতে একসাথে থাকা হয়। তবুও স্বামী স্ত্রীর মতো সম্পর্কে আগলা বাঁধন তো রয়েই গেছে। সময় নিয়ে গোসল সেরে ট্রাউজার পরে খালি গায়ে মাথা মুছতে মুছতে বের হলো ইভান। তন্ময়ীকে দেখে ফের মিষ্টি হাসলো, অথচ মেয়েটার মুখ মলিন কেন? মন খারাপ তোমার? কিছু হয়েছে তনু? শরীর ঠিক আছে? জোর করে হাসলো যেন তন্ময়ী। তড়িৎ বলল, মন খারাপ কেন হবে? মন খারাপ নয়, আর শরীরও ঠিক আছে। ইভানের চোখ যেন তন্ময় জোরপূর্বক ঠোঁট এলানো দৃশ্যতেই আটকে রইল। কিছু তো হয়েছে, কি হয়েছে বলো? ইভানের কণ্ঠ দৃঢ় শোনালো। তন্ময়ী কথা ঘোরাতে গিয়েও চুপ হয়ে গেল। ভেতরে ভেতরে নিজেকে ধাতস্থ করে প্রসঙ্গ এড়িয়ে বলল, বলছেন যে আজ আসবেন না, তবুও ফিরলেন যে? ইভানের দৃঢ় দৃষ্টি তখনও তন্ময়ীর চোখে মুখে ঘুরপাক খাচ্ছে। মেয়েটা প্রসঙ্গ এড়াতে চাইছে, বেশ বুঝলো, তবুও উত্তরস্বরূপ বলল, তুমি তোমার বরকে ছাড়া থাকতে পারলেও দাদা ভাই তার বউকে ছাড়া থাকতে পারে না, তাই বাধ্য হয়ে আসতে হলো। ইভানের কথায় কৌতূহলী হলো তন্ময়ীর মন। তড়িৎ বলল, মানে কিছু না। তোমার মন খারাপ কেন সেটা না বললে আমিও বলছি না। মায়ের বুঝদার বাণী, শ্বশুর বাড়িতে অনেক কিছুই হয়, তাই বলে সব কথা বরের কানে তুলতে নেই। সব মন্দটা মানিয়ে না নিলেও কিছু কিছু মন্দ মানিয়ে নিতে হয়, না হলে সংসার হয় না। তাই ইভানের সামনে সেটা আর প্রকাশ করতে চাইলো না, আর না নিজের মানের উত্তর নিতে চাইলো। ইভান বুঝতে পেরেছে তার মন খারাপ, আর উত্তর না নিয়ে ছাড়বে না বান্দা। এটা বুঝে প্রসঙ্গ এড়াতে রুমের বাইরের দিকে যেতে যেতে বলল, আমি খাবার নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। তনু দাঁড়াও। দাঁড়িয়ে পড়ল তন্ময়ী। ইভান কেন দাঁড়াতে বলল সেটা বুঝে বুকের ভিতর তোলপাড় শুরু হলো। খুনাক্ষরে যদি টের পায় ফুপুমনি উল্টো পাল্টা শুনিয়েছে, তাকে কেলেঙ্কারি আরেকটা বাঁধবে। এ বাড়িতে এসে ইভানের সাহচর্য পেয়ে এটুকু বুঝেছে, ছেলেটা অন্যায় কথা কাজ একদম সহ্য করতে পারে না। আর এসব নিয়ে যদি বাড়ির সবার সামনে ইভান উচ্চবাচ্য করে, তবে সেও তো ছোট হয়ে যাবে। স্বামী না আসতেই সে কান ভাঙিয়েছে। উফ, কি এক জ্বালা হলো। ইভান তার মুখ দেখে বুঝলো কি করে? এটাই বুঝে আসলো না তন্ময়ের।
তার মুখে কি লেখা ছিল তার মন খারাপ, যার কারণে ইভান আসছে শুনে শাড়ি পরেছে সে। শাড়িতে কেমন লজ্জা লাগছিল, তাই তার উপরে শাল জড়িয়ে এক প্রকার ঢেকে রেখেছে। কি একটা জুবুথুবু অবস্থা। কি হয়েছে তন্ময়ী, প্লিজ বলো। দরজার কাছাকাছি দাঁড়ানো তন্ময়ী, আর তন্ময়ের পিছে দাঁড়িয়ে দরজা টেনে দিতে দিতে ধীর কণ্ঠে শোধালো ইভান। ইভানের বুক বিঁধল তন্ময়ের পিঠে। মোহগ্রস্ত হলো তন্ময়ী, শ্বাস ঘন হলো তার। তবুও নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা করে বলল, দরজা আটকে দিলেন কেন? খাবেন না? খাবার আনতে হবে তো। দরজা আটকে দেওয়া হয়ে গেলেও ইভান শুনল না, সেভাবেই বলল, ও বাড়ি থেকে পর্যাপ্ত খেয়ে এসেছি, আমি আর খাবো না। তবে তুমি আমার প্রশ্নকে বারবার এড়িয়ে যেতে পারো না। আমার প্রশ্নের উত্তর দাও, কি হয়েছে? তন্ময়ী ঘুরে দরজা ঘেঁষে দাঁড়ালো, না হলে নিঃশ্বাস জানি কেমন আটকে আসছিল তার। ঘুরে দাঁড়িয়ে আরো এক বিপদে পড়ল। ইভানের উন্মুক্ত ফর্সা চওড়া বুকটা দেখে অস্বস্তি বাড়ল। ইভান সেই অস্বস্তি আরো বাড়িয়ে দিয়ে তন্ময়ের মুখোমুখি হয়ে কাছাকাছি দাঁড়ালো। হাত রাখলো তন্ময়ীর মাথা বরাবর দরজায়, এক প্রকার আটকে দিল তাকে। তড়িৎ চোখ বুজে নিল তন্ময়ী। কথা বলতে গলা কাঁপলো, তবুও বলল, বললাম তো কিছু হয়নি, মন খারাপেন। মিথ্যা বলবে না তন্ময়ী। ইভানের দৃঢ় কণ্ঠে বুঝে থাকা চোখ আরো খিচে নিল তন্ময়ী। তড়িৎ বলতে শুরু করলো, ফুপুমনি বলেছে আমি দেখতে ভালো না, তাই নতুন বিয়ে হওয়া সত্ত্বেও আমার বর আমাকে নিয়ে ঘোরার বদলে অন্য মেয়েকে সময় দিচ্ছে। সব ছেলেদের প্রথম আকর্ষণ সৌন্দর্য। বিয়ে ভেঙে যাওয়ার আমাকে উদ্ধার করতে আপনি আমাকে বিয়ে করলেও আপনিও পুরুষ, যার নজর ঘরের অসুন্দর স্ত্রী আটকে না, সৌন্দর্যময় নারীতে আটকে আছে। না হলে কি স্ত্রী বাদে অন্য মেয়েকে সময় দেয় কেউ? তন্ময়ীকে ফুপুমনির পছন্দ নয়, তাই সুযোগ পেতেই কটাক্ষ করে কথা শোনাতে দ্বিধা করেনি। হয়তো আরো অনেক কথাই শুনিয়ে, সেটা পরে দেখছে ইভান। আগে তন্ময়ী কি ভাবছে সেটা জেনে নিক, সহজে সম্পর্কটা না আগের ন্যায় হয়ে যায়। তোমার ধারণা কি আমাকে ভুল বোঝা আগের ঘটনার মতো? আমার চরিত্র খারাপ? চোখ খুলে ফেলল তন্ময়ী। ইভানের বলা কথার উত্তরস্বরূপ বলতে ইচ্ছা করলো, আমি আগে ভুল করেছি, যদিও ভুল আপনারও কম ছিল না। তবে দ্বিতীয়বার আপনাকে ভুল বোঝার বোকামিটা আর করছি না। তবে ইভানের সাফাইটা তার সামনে গাইতে পারলো না, উল্টো করে বলল, আমি কৌরিকে বিশ্বাস করি, ভরসা করি। ও তেমন মেয়ে নয়, কখনোই নয়। আমি এই অল্প সময়ে ওকে যতটুকু চিনেছি, জেনেছি, আমি বড় বোন হিসেবে ছোট বোনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি। যদিও আমি করি, যেখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো ফাঁক ফোকর নেই, বিশ্বাস করুন নেই। মাথা ঝুঁকালো ইভান। মাথার সামনে লম্বা ভেজা চুলগুলো গিয়ে পড়ল তন্ময়ীর চোখে মুখে। মুহূর্তে আবারও চোখ বুজে নিল তন্ময়ী। অনুভূতিতে দোল খেল শরীর মন। অনুভূতির তীব্রতা বাড়িয়ে দিয়ে ইভান কেমন মোহগ্রস্ত কণ্ঠে শুধালো, আর আমাকে বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না? দম এবার আটকে এলো তন্ময়ীর। উত্তর দেওয়ার বদলে বলল, প্লিজ সরে যান ইভান। হাসলো ইভান। আপনি থেকে তুমি। এতদিনে মনে হয় মেয়েটাকে নিজের অনুভূতির ডোরে বাঁধতে পারল। সরল না ইভান, বরং আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো তন্ময়ীর। কণ্ঠে আরো মায়া ঢেলে দিয়ে বলল, আজ হঠাৎ সালোয়ার কামিজের বাদে শাড়ি পরেছো কেন? উত্তর দিতে পারল না তন্ময়ী। দুপাশের খামচে ধরা শাড়ির অংশ বিশেষটুকু আরো শক্ত হাতে খামচে ধরল। কেন পড়েছে এই কথা কি করে নিজ মুখে বলবে সে? ইভানের গভীর নিশ্চল চোখ দুটো তন্ময়ীর মায়াময় মুখে স্থির থাকলেও তার গতিবিধি অনুধাবন করতে পারল ইভান। একটু একটু করে মেয়েটা অনুভূতিতে দুর্বল হয়ে পড়ছে তার প্রতি। আজ ক্ষণিকের দূরত্ব, সেটা যেন স্পষ্ট। শাড়ির অংশবিশেষ খামচে ধরা বাম হাতটা ছাড়িয়ে দিল ইভান। আবারও একই মোহগ্রস্ত কণ্ঠে শুধালো, আমাদের সম্পর্কটা কি এগোনো যায় না তনু? একটু ভরসা বিশ্বাস করা যায় না কি আমাকে? অনুভূতিতে পিষ্ট তন্ময়ী তখন একটা শব্দ উচ্চারণ করার পর্যায়ে নেই। চোখ মুখ খিচে সেভাবে চুপ করে রইল সে। সেই মুখের দিকে মোহগ্রস্তের ন্যায় মায়া মায়া চোখে তাকিয়ে রইল ইভান। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে মেয়েটার এই মায়া ভরা চোখে, গোল গোল গালে, লালচে ঠোঁটে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে, গভীরভাবে ছুঁয়ে দিতে। তবে বাধ্য সে, পারে না। আজও হয়তো সেই চাওয়াটা বুকের ভিতরে চাপা রাখতে হবে তাকে। একটু একটু করে সরে দাঁড়িয়ে পিছে মুড়ল ইভান। মুহূর্তেই তার শক্ত হাতটা বাধা পড়ল একটা কোমল হাতের বাঁধনে। শিওরে উঠল শরীর, কম্পিত হলো হৃদয়। সে কম্পিত হৃদয়ের কম্পন আরো বাড়িয়ে দিয়ে তন্ময়ী মৃদু কাপা কণ্ঠে বলল, আমাদের সম্পর্কে আমি এগিয়ে নিয়ে যেতে চাই ইভান। সুখ সুখ অনুভূতিতে ছেয়ে গেল মন। শিরশির করে উঠল সমস্ত সত্তা।
তবুও নিজের সেই অনুভূতি দমিয়ে রেখে ইভান প্রশ্ন ছুড়ল। বিশ্বাস করো, ভরসা করো আমাকে। নীরব রইল তন্ময়ী। সেটা বুঝে হাত ছাড়িয়ে নিতে চাইল ইভান। নিজের লাত ছেড়ে তখন তন্ময়ী বলল, ভরসা বিশ্বাস তৈরি না হলেও আমাদের সম্পর্কটা আমি কিছুতেই এগিয়ে নিয়ে যেতে চাইতাম না। আমি তোমাকে বিশ্বাস করি, ভরসা করি ইভান। ঘুরল ইভান। মুহূর্তেই দুহাতে আগলে নিল তন্ময়ীর মায়াময় মুখটা। ফের সন্ধিহান কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।